আপনারা কি কালই ভোরে রওনা দিচ্ছেন? ইচ্ছে তো সেরকমই ছিল, কিন্তু বুকিং পেলাম না যে। কাল পরশু দুদিনই থালকোবাদ ফুল, একটাও রুম খালি নেই। এই সময়টা জঙ্গলে একটু ভিড় থাকে বটে। শীতকালেও লোকজন হয়, তবে এতটা নয়। এখন তো ছেলে মেয়েদের সব পরীক্ষা শেষ, তাই খুব টুরিস্ট আসছে। আপনার হোটেলেও তো ভর্তি, পুরা ভর্তি। আপনারা আর একটু লেট করে এলে জায়গাটা দিতে পারতাম না। শ্রীকৃষ্ণ হোটেলের দোতলায় বারান্দায় বসে হোটেল মালিকের সঙ্গে কথা বলছিল পার্থ। এখন বসে বসে গল্প করা ছাড়া উপায়ও নেই। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে, বাজ পড়ছে কড়াত কড়াত, বিদ্যুতের চমকে ফালা ফালা হয়ে যাচ্ছে আকাশ। হাওয়াও বইছে জোর, অনেকটা ঝড়ের মতো। ভাগ্যিস বারান্দাটা ঢাকা, নইলে এখানেও বসা যেত না। টুপুরের ঘরে মন টিকছিল না, সেও এসে বসেছে বারান্দায়। মেজাজটা তার টকে গেছে। ভেবেছিল আজ বিকেল সন্ধেটা চাইবাসার রাস্তায় ঘুরে বেড়াবে মিতিন মাসির সঙ্গে। বৃষ্টি সব মাটি করে দিল। হোটেল মালিক এক বাঙালি, নাম অনন্ত চ্যাটার্জি। বাঙালি বোর্ডার দেখে নিজে থেকেই আলাপ জমাতে এসেছেন, খোঁজখবর নিচ্ছেন পার্থদের। অনন্তর কথায় সামান্য পশ্চিমী টান আছে, সম্ভবত দীর্ঘকাল চাইবাসায় থাকার কারণেই। টুপুররা চাইবাসা পৌঁছেছে বিকেলবেলায়। জামশেদপুর থেকে 12:30 নাগাদ খেয়ে দিয়ে রওনা দিয়েছিল। মাত্র 65 কিলোমিটার রাস্তা। ভেবেছিল গাড়িতে ঘন্টা 1.5-2 লাগবে, কিন্তু শেষ পর্যন্ত পড়ল প্রায় 3 ঘন্টারও বেশি। গোটা পথটাই বেজায় খারাপ, খানাখন্দে ভরা। সামলে সুমলে চলেও একবার টায়ার পাংচার হলো। গোদের ওপর বিস্ফোরা, বুম বুম বার 3 বমি করল গাড়িতে। সকাল থেকে চিপস চিবিয়েছে। জামশেদপুরে নেমে একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিল। জোর করে তাকে খানিকটা ভাতও গেলানো হয়েছিল হোটেলে। দফায় দফায় সব উগড়ে দিল বুম বুম। গোটা পথ নেতিয়ে পড়ে রইল মা মাসির কোলে। একে গাড়ির ঝাঁকুনিতে সকলেরই কোমরের বল বিয়ারিং খুলে যাওয়ার দশা, তার সঙ্গে অসুস্থ বাচ্চা। চাইবাসায় এসে হোটেল খোঁজাখুঁজির ঝকমারিতে আর যায়নি কেউ। বড় রাস্তার ওপরে শ্রীকৃষ্ণ হোটেলের হোর্ডিং দেখেই ঢুকে পড়েছে তৎক্ষণাৎ। এখন অবশ্য দেখছে হোটেলটা মন্দ নয়। অনন্তবাবুর হোটেলে দিব্যি একটা ঘরোয়া পরিবেশ আছে। রুমগুলোও বেশ পরিচ্ছন্ন। জনা 3-4 কর্মচারী সর্বক্ষণ ছোটাছুটি করছে ঘরে ঘরে। শুধু এই বৃষ্টিটুকু না হলে টুপুরের আর কোনো আফসোস ছিল না। সারাটা পথ ঝকঝক করছিল রোদ্দুর। রাস্তায় চাকা বদলানোর সময় গা হাত পা তো ঝলসে যাচ্ছিল। হঠাৎ চাইবাসাতেই যে কোত্থেকে অনাসৃষ্টি মেঘটা এলো। পাহাড়ি জায়গায় অবশ্য এরকম হয়, টুপুর জানে। গত বছর ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষার পর এই সময়টাতেই গ্যাংটক বেড়াতে গিয়েছিল তারা। সেখানেও এরকম হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ্দুর। তবে চাইবাসার পাহাড় আর হিমালয় কি এক? নাকি সব পাহাড়ই একরকম? সে কি বা ছোট, কি বা বড়? পার্থ সিগারেট আনতে ঘরে উঠে গিয়েছিল। ফিরে এসে প্যাকেটটা বাড়িয়ে দিল অনন্তবাবুকে। অনন্তবাবু হাত জোর করে বললেন, ধন্যবাদ, আমার চলে না। খুব ভালো করেছেন, বাজে নেশাটা করেননি। বলতে বলতে পার্থ ধরিয়েছে সিগারেট। বারান্দায় খানচারেক বেতের সোফা, মধ্যিখানে কাচের টেবিল। টিউবের আলোয় ঝলমল করছে জায়গাটা, যেন মিনি লাউঞ্জ। কয়েকটা বাঁধানো ছবিও ঝুলছে দেওয়ালে, পাহাড়, জঙ্গল, জলপ্রপাত। একটা ছবির দিকে আঙুল দেখিয়ে পার্থ বলল, ওটা কোন ফলস? হুড্রু। রাঁচির? হ্যাঁ, বর্ষাকালে তোলা ছবি, জল উপচে পড়ছে। এদিকে কাছে পুটে কোনো ফলস নেই? হুড্রুর মতো নেই, তবে আছে হেরনি ফলস। কাল পরশু তো ফ্রি আছেন আপনারা, ওখান থেকে ঘুরে আসুন না। টুপুরের মনটা নেচে উঠল। জিজ্ঞাসা করল, হিরনি ফলস এখান থেকে কত দূর? কত আর 40-50 কিলোমিটার হবে। বাস যায়, গাড়ি ভি যায়। মিতিন বেরিয়ে এসেছে ঘর থেকে। দরজায় দাঁড়িয়ে বলল, রুটটা আমি জানি। হেসারি বলে এখানে একটা আদিবাসীদের গ্রাম আছে, সেখানে নেমে 2-3 কিলোমিটার হাঁটতে হয়। বিলকুল ঠিক। কাল সারাদিন ওখানেই তবে আউটিং করে আসুন। যদি বলেন তো লাঞ্চও প্যাক করে দিতে পারি।
এখানে কি কি দেখার আছে? চাইবাসা ছোট টাউন, এখানে কি আর দেখবেন? অনন্ত মৃদু হাসলেন। কয়েকটা বড় বড় তালাও আছে, এখানে তালাওকে বলে বাঁধ। রানী বাঁধ, শিব বাঁধ, মধু বাঁধ। আপার চাইবাসাও সুন্দর, মাঠ, বাগান, গার্মেন্ট বাংলো। হ্যাঁ, মুঙ্গালাল রুংটা গার্ডেন কিন্তু জরুর দেখবেন। কাল হিরনি ফলসে ঘুরে এসে এসব দেখা যাবে? জলদি জলদি ফিরলে ঘুরে দেখতে পাবেন। অনন্ত ফের হাসলেন। তাড়াহুড়োর কি দরকার, আপনারা তো পরশু দিনটাও আছেন। মিতিন ঠোঁট চিপে বলল, আমার একটু অন্যরকম প্ল্যান ছিল। চাইবাসা থেকে সারেন্ডা তো প্রায় ৬০০ কিলোমিটার পথ। আপনাদের এখানে রাস্তার হালও তো খুব সুবিধের নয়, তাই ভাবছিলাম জার্নির গোটা ধকলটা একদিনে না নিয়ে যদি পরশু সকালে বেরিয়ে পড়ি এবং রাতে মেঘাতুবুরুতে থেকে যাই। পার্থ ভুরু কুচকাল। হঠাৎ মেঘাতুবুরুতে হল্ট করার শখ জাগলো যে? মুকুলবাবুর ভূত ঘাড়ে চাপল নাকি? মোটেই না। আমি কলকাতা থেকেই ভেবে রেখেছিলাম চান্স পেলে একটা রাত অন্তত মেঘাতুবুরুতে থাকব। ওখানে চমৎকার একটা সানসেট পয়েন্ট আছে। তাছাড়া মেঘাতুবুরু থেকে গোটা সারেন্ডার রেঞ্জটাই নাকি ছবির মতো দেখা যায়। আপনার আইডিয়াটা খারাপ নয় ম্যাডাম, অনন্ত সমর্থন জানালেন মিতিনকে। মেঘাতুবুরু থেকে বরং পরদিন সকালে টুক করে জঙ্গলে ঢুকে পড়বেন। পার্থ আর গাইগুই করল না, উঠে পড়েছে কাজ ঝাঁকিয়ে। অলস পায়ে চলে গেল সহেলিদের ঘরে। অ্যাম্বাসেডরের ঝাঁকুনিতে সহেলির কোমরে একটা খটকা লেগেছে। তিনি এখন পেনকিলার খেয়ে শায়িত। অবনী ঘোরাঘুরি করছেন আমাজনের পাড়ে। বৃষ্টি এখনো থামেনি। বজ্রবিদ্যুতের প্রকোপ কমেছে, তবে ধারাবর্ষণ চলছে একই দাপটে। টুপুর ছোট্ট একটা হাই তুলে বলল, তুত, কিচ্ছু করার নেই এখন, যাই আমি শুয়ে পড়ি গিয়ে। অনন্ত হা হা হেসে উঠলেন। মন খারাপ করছো কেন? দেখো না এই বৃষ্টি ধরলো বলে, তারপরে আকাশ একদম ঝকঝক করবে। অসম্ভব, এই বৃষ্টি সারা রাতেও থামার নয়। আর আধা ঘন্টা দেখো, এখানকার বৃষ্টির নেচারটাই আলাদা। চৈত্র মাসটা প্রায়ই এরকম হয়, বিশেষ করে দিনের বেলা যদি বেশি গরম থাকে। মিতিন টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে উল্টাচ্ছিল, রেখে দিয়ে বলল, আপনি এখানে কদিন আছেন অনন্তবাবু? জন্ম থেকে। আপনাদের বরাবরই হোটেলের ব্যবসা? না, আমাদের ফ্যামিলি বিজনেস আলাদা। বাপ ঠাকুরদাদার ফার্নিচারের বিজনেস ছিল, আমি বিপদে এসেছি। কেন? রাঁচি থেকে হোটেল ম্যানেজমেন্ট পাস করেছিলাম, বিদ্যেটা কাজে লাগানোর সাধ হলো, বাবাও কিছু টাকা দিলেন, আমিও নেমে গেলাম নতুন ধান্দায়। ফার্নিচারের দোকানটা অবশ্য আছে এখনো, ফরেস্ট অফিস থেকে বেরিয়ে যেখানে বড় রাস্তায় পড়লেন ওই চকটায়। তার মানে আপনাদের এখানে কয়েক পুরুষের বাসিন্দা? 3 পুরুষের। আমার ঠাকুর দাদা চলে এসেছিলেন কলকাতা থেকে, নকরি করতেন গুয়ায়, আয়রন মাইনে। একবার এক লাল মুখো সাহেবের সঙ্গে কি ঝগড়া হয়েছিল, নকরি ছেড়ে দিয়ে সোজা এসে উঠেছিলেন চাইবাসায়। লেখাপড়ায় খুব ইন্টারেস্ট ছিল ঠাকুরদার, এখানে একটা স্কুল বানিয়েছিলেন। চাইবাসায় তো বহুত বাঙালি আছে, তাদের জন্য বাংলা মিডিয়াম স্কুল। এখন অবশ্য স্কুলটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। মিতিন শেষ কথাগুলো যেন শুনল না, বলল, আপনি যখন জন্ম থেকে এখানে, তখন নিশ্চয়ই এদিককার পুরনো লোকজনদের সব চেনেন? জরুরি। পুরুষোত্তম সিংকে চেনেন? জামদার সিং ভালোই চিনি। বছর 40-এর গাট্টাগুট্টা চেহারার অনন্তর চোখে কৌতূহল। আপনি পুরুষোত্তম সিংকে চিনলেন কি করে? ট্রেনে আসতে আসতে ওর এক ছেলের সঙ্গে পরিচয় হয়, মুকুল সিং। ও, ওই মুকুলের কথাই বলছিলেন আপনার হাজব্যান্ড? হ্যাঁ, মুকুলবাবুর মুখে শুনেছিলাম ওর বাবা নাকি এখানকার খুব নামী ব্যবসায়ী।
শুধু ব্যবসায়ী পুরুষোত্তম সিং একটা ক্যারেক্টার ম্যাডাম, নামেও সিং কাজেও সিং। এখন বয়স হয়ে জোশ কমেছে, কিন্তু এককালে কত যে খুন জখম করেছেন তার ইয়ত্তা নেই। যার সঙ্গে বলল না তাকেই ফটাস, লাশ ভি হাফিস। আজ তো মানুষটাই নাকি বেমালুম ভ্যানিস করে যেত, বাবা ঠাকুরদার মুখে শুনেছি। তাই বুঝি? তা মুকুলবাবুকে তো মোটামুটি নিরীহই মনে হলো। মুকুল সিং তো রাবণের বেটা রামচরণ। মানে বাপের একেবারে উল্টো, অযোগ্য, অপদার্থ, নালায়েক। ছোটবেলায় একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন মুকুলবাবু। পুরুষোত্তম সিং তাকে পাটনা থেকে ধরে আনেন। লেখাপড়াতেও তেমন মাথা ছিল না। বাপ हैरान হয়ে ছেলেকে পাঠিয়ে দেন খড়গপুরে এক বোনের বাড়িতে। সেখানেই মানুষ হয়েছেন মুকুলবাবু। তবে ওর ছোট ভাইটা বহুত সিয়ানা, বিলকুল বাপ কা বেটা। চায়বাসাতেই হোস্টেল থেকে পড়তো বিকাশ। আমার থেকে 1 ক্লাস জুনিয়র ছিল। তখন থেকেই তো দেখেছি মাথা খুব সাফ, বহুত সাহস ভি আছে বিকাশের। এখন 10 হাতে বাপের বিজনেস বাড়াচ্ছে। তো দাদা বিজনেসে নেই, ছোট ভাই কি দাদাকে আউট করেছে? না ম্যাডাম, মুকুলবাবু বিজনেস করার ক্ষমতা নেই। খুন এক হলেও সব ভাই কি এক টাইপের হয়? যে বেশি কাবিল সেই বিজনেস সামলাবে, এইটাই তো দুনিয়ার নিয়ম। তাছাড়া মুকুলবাবু আরও কিছু প্রবলেমস আছে। কি প্রবলেমস? অনন্ত কি একটা বলতে গিয়েও থেমে গেলেন। আরে ছাড়ুন ম্যাডাম, সবাই আমরা এক মুলকের লোক, কি হবে মিছে মিছে নিন্দা করে? কোথায় কি উড়ো কথা শুনলাম তাই দিয়ে একজনের বদনাম করে ঠিক হবে না। কেন, কি শুনেছেন? বললেন তো, ছাড়ুন। অনন্ত উঠতে উঠতে টুপুরকে বললেন, এই যে মেয়ে, দেখো বাইরে বৃষ্টি থেমে গেছে কিনা। বারান্দার ঘোড়াটোপ তুলে দিয়ে টুপুর, হাঁ, কোথায় বৃষ্টি? আকাশে দিব্যি তারা ফুটে গেছে। উত্তরে একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে বটে, তবে তা অনেক দূরে, আকাশের একেবারে শেষ প্রান্তে। টুপুর প্রায় নেচে উঠল। মিতিন মাসি এখন বেরোবে? অনন্ত বললেন, যান না, ঘুরে আসুন। চায়বাসা বহুত পিসফুল জায়গা। সবে 7:30 বাজছে। আরামসে 9টা-10টা অবধি বেড়াতে পারবেন। অনন্ত চলে যাওয়ার পরও মিতিন বসে আছে চুপটি করে। টুপুর ঠেলল তাকে, কি গো চলো। মিতিন অন্যমনস্কভাবে বলল, যাই। ঘরে গিয়ে দেখ তোর বাবা মা বেরোবে কিনা। নগর পরিক্রমার নাম শুনেই সহেলির কোমর ব্যথা উধাও। অবনী নড়লেন না, বুম বুম ঘুমোচ্ছে অকাতরে। পার্থ তার কাছে একা থাকে কেন? বরং টুপুররা ঘুরতে গেলে 2 ভাইরা ভাই মনের সুখে দাবা খেলতে পারবে। বাইরেটা এখন ভারী মনোরম। ঝড় বৃষ্টি এসে দিনের উত্তাপটাকে যেন শুষে নিয়ে গেছে। স্নিগ্ধ বাতাস বইছে, বসন্তের হাওয়া, কিন্তু ভেজা ভেজা, ঠান্ডা ঠান্ডা। শরীর জুড়িয়ে যায়। আকাশে চাঁদও উঠেছে, 8খানা চাঁদ। আর 7 পরেই পূর্ণিমা। বড় রাস্তা ধরে হাঁটছিল টুপুররা। খানিক উত্তরে যেতেই এক জমজমাট জায়গা, সার অ্যাম্বাসেডর আর জিপ দাঁড়িয়ে আছে। ভাড়া গাড়ি। কালকের হিরনি যাওয়ার নিয়ে বেশ কয়েকজন জিপ ড্রাইভারের সঙ্গে দর কষাকষি করল মিতিন। শেষমেশ বয়স্ক একজনকে পছন্দ হলো। তাকেই গাড়ি নিয়ে সকাল 9টা নাগাদ চলে আসতে বলল শ্রীকৃষ্ণ হোটেলে। তারপর সোজা বাজার। কলকাতা থেকে রওনা হওয়ার সময় তাড়াহুড়োতে অনেক কিছু নেওয়া হয়নি। মনে করে করে জিনিসগুলো কিনল মিতিন। মোমবাতি, দেশলাই, দড়ি, ব্লেড, ব্যাটারি, মশা তাড়ানোর ধূপ, ডেটল, ব্যান্ডেড, আরও কয়েকটা ওষুধ। বুমবুমের জন্য কালার বুকও কিনল। সঙ্গে 1 বাক্স রং পেন্সিল। পাহাড় জঙ্গল দেখে যদি বুমবুম ছবি আঁকার স্বাদ জাগে। ক্যামেরার ফিল্ম কিনল 3 রোল। পার্থ ভরবে ক্যামেরায়। সহেলি বললেন, চল এবার একটু শাড়ি জামার দোকানে যাই। মিতিন আকাশ থেকে পড়ল।
কেন? শাড়ি জামা শর্ট আছে। আহা, চায় বাসার কিছু স্মৃতি নিয়ে যেতে হবে না? টুপুর হাসতে হাসতে বলল, মা যেখানেই বেড়াতে যায় সেখানকার শাড়ি কেনে। কটকে গেলে কটকি, ব্যাঙ্গালোরে গেলে ব্যাঙ্গালোর সিল্ক, তামিলনাড়ুতে কাঞ্জিভারাম। নিতিন হেসে কুটোপাটি। এখানে তুই চাই বাসার সিল্ক খুঁজবি নাকি বর্দি? ওরম কিছু কিন্তু পাওয়া যায় না। বোন আর মেয়ের হাসিও পুরোপুরি নিরস্ত্র করতে পারল না সহেলিকে। তিনি ঘুরে ঘুরে স্থানীয় হাতের কাজ কিনলেন কিছু। আদিবাসীদের হাতের তৈরি কাঠের পুতুল, ছোট ছোট মুখোশ। কলকাতায় গিয়ে একে তাকে উপহার দিতে হবে। প্রতিটি বস্তুই কলকাতায় পাওয়া যায়, চাইবাসার থেকেও সস্তা। তবুও ফেরার পথে একটা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ফুচকা খেল টুপুররা। কলকাতার মতো স্বাদ নয়, তবু মন্দ কি? হোটেলে এসে টুপুরা দেখল পার্থ আর অবনী তখনও দাবাযুদ্ধে মত্ত। বুম বুম উঠে পড়েছে। সে এখন লাউঞ্জের মতো জায়গাটায় বসে গল্প করছে হোটেলের এক কর্মচারীর সঙ্গে। লোকটা আদিবাসী, বছর 38 বয়স, গোলমুখ, গায়ের রং চকচকে কালো, চোখের মনি দুটো অসম্ভব উজ্জ্বল। টুপুররা হোটেলে পা রাখার পর থেকেই লোকটা সর্বক্ষণ হাসি মুখে ফাইফরমাস খাচ্ছিল টুপুরদের। নামটাও বেশ মিষ্টি, ধানুয়া। সে কথা বলে ভাঙা ভাঙা বাংলায়। তবে বুমবুমের সঙ্গে গল্প করতে তার খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ সে শুধু শুনে যাচ্ছে। বুমবুমই বকছে একতরফা। টুপুরদের দেখেই বুমবুম বলে উঠল, জানো ধানুয়াটা কি বোকা, কি সব বলছিল। নিতিন কড়া গলায় ধমক দিল, ও কি ভাষা বুমবুম? ধানুয়া তোমার থেকে বড় না? ধানুয়া দাদা বলো। আর বোকা বলছো কেন? কত শিখিয়েছি, বড়দের বোকা বলতে নেই। বুমবুম কাচুমুচু মুখে বলল, সরি মা, আর বলবো না। নিতিন সামান্য প্রীত হল। জিজ্ঞেস করল, কি বলছিল ধানুয়া দাদা? ওদের গ্রামে নাকি একটা সাধু এসেছে। সাধু বাবা নাকি যাতেই হাত দেয় সেটাই মিষ্টি হয়ে যায়। টুপুর বলল, ও মা, সে আবার কি? রূপোর মতো সাদা দাঁত বার করে হাসল ধানুয়া। হ্যাঁ দিদি, মধু বাবা যাতে হাত দিবেন সেটাই মিঠা বনে যাবেন। মানে? ধরো পানিতে হাত দিল পানি মিঠা, তিতা ধরলো তো তিতা মিঠা বনে গেল। বুঝলাম না। আমি বুঝেছি, নিতিন বলল। ওদের গ্রামে একজন সাধু বাবা এসেছেন, তিনি যাতেই হাত ছোঁয়াচ্ছেন সেটাই মিষ্টি হয়ে যাচ্ছে। কি ধানুয়া, ঠিক বলেছি? ধানুয়া মাথা দুলিয়ে বলল, সাধু বাবা না দিদি, মধু বাবা। বেশ, নয় মধু বাবাই হলো। তা এই মধু বাবা এসেছেন কোত্থেকে? জানি না দিদি, কেউ বলে হিমালয় থেকে, কেউ বলে সাগর থেকে। মধু বাবা ছুঁয়ে দেওয়া মিঠা পানিতে সবার সব বিমারি সেরে যাচ্ছে। টুপুর অবিশ্বাসের সুরে বলল, তো যত সব গাঁজাখুরি গল্প। ওভাবে বলতে নেই টুপুর। সহেলি চোখ পাকালো। সাধু সন্ন্যাসীদের কত রকম অলৌকিক শক্তি থাকে তুমি জানো? ওই শক্তি তাঁরা পান যোগ বলে, কঠোর তপস্যা করেন। যোগ বলটা কি মা? টুপুর ফিক করে হাসল। ফুটবলের মতো কিছু? ফাজলামি করো না। সাধু সন্ন্যাসীদের নিয়ে ঠাট্টা করলে পাপ হয়। টুপুর ফের কিছু বলতে যাচ্ছিল, নিতিন হাত তুলে থামালো তাকে। ধানুয়াকে প্রশ্ন করল, তোমার গ্রামটা কোথায়? করমপদা। সেটা কোথায়? মেঘাতুবুরুর পরে জঙ্গলে। আপনারা তো থালকোবাদ যাচ্ছেন, ওই পথেই পড়বেন। তাই নাকি? থালকোবাদ থেকে করমপদা কত দূর? বেশি নয় দিদি, মাত্র 8 মাইল। রোজ কত দূর দূর থেকে লোক আসছে সেখানে মধু বাবাকে দেখতে। সহেলি বললেন, আমরাও তো তাহলে একবার করমপদা ঘুরে যেতে পারি। কত অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করলাম, হাঁটুর ব্যথা তো পুরোপুরি সারছে না, যদি মধু বাবার কৃপায়। নিতিন বলল, যাওয়াই যায়। টুপুর অবাক চোখে তাকালো। নিতিন মাসি, তুমিও এসব বিশ্বাস করো? হালকা হাসল নিতিন। আহা, একটা নতুন অভিজ্ঞতা তো হবে।
চাইবাসা থেকে মেঘাতুবুরু যাওয়ার রাস্তাটাও মোটেই ভালো নয়। টাউনের সীমানা ছাড়ানোর পর প্রথম ৩-৪ মাইল তাও চলনসই ছিল, কিন্তু এখন যা শুরু হয়েছে তাকে এক কথায় বলে অকহতব্য। একে মালভূমি অঞ্চলের ঢেউতোলা পথ, তাই রাস্তা জুড়ে ইয়া গর্ত। ওহো, গর্ত নয়, গহ্বর। কোথাও কোথাও তো পিচের চিহ্ন মাত্র নেই। খোয়া আর স্টোন চিপস ছড়িয়ে রয়েছে রাস্তাময়। আর ধুলো কি বাপস! জিপের জানলার কাজ একটু সরল কি সরল না, অমনি লাল লাল গুঁড়ো ঝাপটে ঢুকে পড়ছে ভেতরে। কাল হিরনি যাওয়ার রাস্তা এর চেয়ে অনেক ভালো ছিল। সালোয়ার কামিজের ওড়না নাকে চেপে আছে মিতিন। ড্রাইভারকে জিজ্ঞাসা করল, আপনারা এখানে গাড়ি চালান কি করে? শক অবজর্ভার বসে যায় না? জিপ চালকের নাম নজরুল হোসেন। বছর 60 বয়স, চাইবাসাতেই বাড়ি। একসময় দীর্ঘকাল ঝাড়গ্রামে ছিলেন। কথা বলেন ঝরঝরে বাংলায়। নজরুলের জিপেই কাল হিরনি ফলস গিয়েছিল টুপুররা। তখনই নজরুলের সঙ্গে বেশ ভাব জমে গেছে টুপুর। ভাড়া সরু হলেও জঙ্গল জঙ্গল পরিবেশে হিরনি জলপ্রপাত টুপুরদের মন্দ লাগেনি। কাছে হেসারি গ্রামটিও পটে আঁকা ছবির মতো সুন্দর। তবে সবথেকে বেশি ভালো লেগেছে নজরুলকে। মানুষটি ভারী রগুড়ে, মজার মজার কথা বলেন। তার ভাষাতে সর্বক্ষণই গাড়ি আর গাড়ির কলকবজার উপমা। প্রকাণ্ড এক গাড্ডা দক্ষ হাতে কাটিয়ে নিতে নিতে নজরুল বললেন, শুধু গাড়ি কেন দিদি, আমাদের বডির শক অ্যাবজর্ভারগুলোর কথাও ভাবুন। পাঁজরার স্প্রিং পাত্তিগুলো তো কবেই বসে গেছে, এখন নাটবল্টু খুলে খুলে পড়ার দশা। এই রাস্তায় আর 1-2 বছর টানতে হলে আমার ইঞ্জিনই পুরো বসে যাবে। পার্থ সামনের সিটে, নজরুলের পাশে। সে টিপ্পনি কাটল, মেঘাতুবুরু অবধি আমাদের ইঞ্জিনও ঠিকঠাক থাকবে তো? সহেলি তেতো মুখে বললেন, এসব রাস্তাঘাট সারানো হয় না কেন? গাড়ি ঘোড়া তো দেখছি এদিকে কম চলে না। আবেদন নিবেদন তো চলছে দিদি, গভর্নমেন্টও ভাবনা চিন্তা করছে। নজরুলের ফের সরস উক্তি। তবে নতুন স্টেট, নতুন সরকার এখনো ভালো করে পিক আপ নেয়নি। টুপুর বলে উঠল, এটা তো এখন আর বিহার নয়, ঝাড়খণ্ড, তাই না? মিতিন বলল, ঝাড়খণ্ড মানে কি বলতো? কি? ঝাড় মানে জঙ্গল বা ঝোপ, ঝাড়খণ্ড মানে জঙ্গলময় স্থান। এদিকে সর্বত্রই একসময় জঙ্গল ছিল। গ্রাম শহর যা গড়ে উঠেছে সব কিন্তু এই জঙ্গল কেটে কেটে। এখানকার নামগুলোতেও তাই দেখবি জঙ্গলের ছাপ। পার্থ বলল, যেমন শালবনি, মহুলবনি, কেদবনি, কুর্চিবনি। মিতিন বলল, ডালকাটি, হাতিয়াশোল, বাঘুয়াশোল, শিয়ালা। পার্থ বলল, ভালুকনাচা, ভালুক বিঁধা, বাঘমারি, বাঘমুন্ডি। থাক থাক থাক, হয়েছে। অবনী থামালেন দুজনকে। খুব তো নাম আওড়াচ্ছ, ঝাড়খণ্ডের টোপোগ্রাফি জানো, ইতিহাস? পার্থ ঘাড় ঘুরিয়ে বলল, পড়েছি একটু আধটু। মানভূমি, ধলভূমি, সিংভূমি, বীরভূম, ভঞ্জভূম আর রাঁচির খানিকটা পার্ট। এই অঞ্চলটাকে এককালে ঝাড়খণ্ড বলা হতো। ভঞ্জভূম চলে গেছে উড়িষ্যায়, ধলভূমের মেজর পার্ট, মানভূমের কিছুটা, সিংভূম আর রাঁচি ছিল বিহারে। এখন সেটাই ঝাড়খণ্ড স্টেট। বাকিটা আছে আমাদের বেঙ্গলে। বাঁকুড়া, পুরুলিয়া তো মানভূমেরই অংশ। বাই দ্য ওয়ে, বীরভূম মানে কিন্তু বীর পুরুষদের ভূমি নয়, বীর মানে অরণ্য। ব্রিটিশ গভর্নমেন্টই এদের ভেঙে ভেঙে এক একটা স্টেটে গুঁজে দিয়েছিল। এটাই ঠিক বলেছ, তবে পুরোটা নয়। অবনী মাথা দোলালেন। ঝাড়খণ্ডের অতীত কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই ভাগগুলো হয়েছিল ব্রিটিশরা এখানে পুরোপুরি রাজত্ব কায়েম করার আগেই, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে।
পলাশির যুদ্ধের পর 1765-এ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নাজিমুদ্দৌলা পুরো ঝাড়খণ্ড অঞ্চলটাকেই তুলে দিয়েছিলেন কোম্পানির হাতে। ইচ্ছে মতো খাজনা তোলো আর ভোগ করো। কিন্তু ঝাড়খণ্ডের মানুষ দারুণ স্বাধীনচেতা, তাই বাইরের মানুষদের বলতো তারা দিকু। হাজার হাজার বছর ধরে তারা এখানকার পাহাড়ে জঙ্গলে বাস করেছে। খেতে না পেয়ে মরে যাবে, তবু তারা দিকুদের শাসন মানবে না। আদিকাল থেকেই তারা এখানকার বাসিন্দা বলে আমরা বলি আদিবাসী। তখন ঝাড়খণ্ডের আদিবাসীদের ছিল অনেক রাজা। ওই ভূমগুলো বলেছিলে, ওইসব ভূমেই তখন কোনো না কোনো রাজার অখণ্ড প্রতাপ। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স তো দিলেনই না, উল্টে শুরু হয়ে গেল কোম্পানির সঙ্গে যুদ্ধ। সাহেবদের কামান বন্দুকের সামনে সোজাসুজি লড়তে পারবেন না বলে গেরিলা ফাইট করতেন রাজারা। এই রাজাদের সঙ্গে কোম্পানির মোট কত বছর যুদ্ধ চলেছিল জানো? 1767 থেকে 1855, মানে প্রায় 90 বছর। ধলভূমগড়ের এক রাজা জগন্নাথ ধল তো টানা 8 বছর লড়াই চালিয়েছিলেন, নাভিশ্বাস তুলে দিয়েছিলেন কোম্পানির। শেষ পর্যন্ত অবশ্য জগন্নাথ ধলকে সারেন্ডার করতে হয়। কোম্পানিকে বার্ষিক 4267 টাকা খাজনা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। সালটা ছিল 1774 এবং তখন থেকেই ঝাড়খণ্ড রিজিয়নে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। অবনীর কথায় ছেদ পড়ল। টুপুর আচমকা চেঁচিয়ে উঠেছে, দেখো দেখো, ওই মোটরসাইকেলটা কিভাবে আসছে। একসঙ্গে সব চোখ ঘুরে গেল পিছনে। সত্যিই একটা মোটরসাইকেল তীব্র বেগে ধেয়ে আসছে। খানাখন্দর পরোয়া নেই, লাফিয়ে লাফিয়ে গর্ত পার হচ্ছে। কিছু বোঝার আগেই বিশ্রী ধুলো উড়িয়ে টুপুরদের জিপকে অতিক্রম করে চলে গেল। পিঠে 2 আরোহী, দুজনেরই মাথা মুখ হেলমেটে ঢাকা। সহেলি শিউরে উঠে বললেন, এইভাবে কেউ চালায়? এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। টুপুর বলল, এই মোটর সাইকেলটা একটু আগে চাই বাসায় দেখলাম না, সিনেমা হলের সামনে। পার্থ বলল, তুই বুঝলি কি করে? সেইটাই এইটা। ওটাও টুকটুকে লাল ছিল, গায়ে একটা ব্লু বর্ডার। পার্থ হেসে ফেলল, ওই রঙের একটাই মোটরসাইকেল আছে বুঝি? না গো, ওটাতেও 2 জন লোক ছিল। একজন বসেছিল মোটরসাইকেলে, আর একজন এসটিডি বুথে ঢুকলো। তুমি যখন সিগারেট কিনতে নামলে তখন। পার্থ জোরে হেসে উঠল, তাতেও কিছু প্রমাণ হয় না, এবং তুমি তোমার মাসির যতই চেলি বনার চেষ্টা করো, তোমার হবে না। বুম বুম পার্থর পাশ থেকে 2 হাত উঁচু করে কাঁচকলা দেখালো টুপুরকে। অবনী ছটফট করছিলেন। জিপে বসে বই পড়ার উপায় নেই, ঝাঁকুনির ঠেলায় ঘুমিয়ে পড়াও অসম্ভব, তাই এখন তাকে বক্তৃতায় পেয়েছে। অবনীর এমনটাও হয় মাঝে মাঝে, তখন তাকে থামিয়ে রাখা দুষ্কর। কলেজের অভ্যাসের মতো টানা 45 মিনিট ননস্টপ বকে যাবেন, বাধা পড়লেই মুখ হারি। অসহিষ্ণু স্বরে অবনী বললেন, ছাড়ো তো ওই মোটরসাইকেল, যা বলছি শোনো। তা সেই ঝাড়খণ্ড। টুপুর কাতর মুখে বলল, বাবা প্লিজ, বইয়ে পড়ে নেব। বইয়ে কি আছে? কিচ্ছু নেই। আছে অচল সিং এর নায়কের বিদ্রোহের কথা, কর্ণগড়ের রানী শিরোমণির কাহিনী পাবি তোর বইয়ে, কিংবা মাধব সিং এর বীরত্বের গল্প, জমিদার দুর্জন সিং কিভাবে অম্বিকানগর আর সুপুরে কোম্পানির ফৌজ সে সঙ্গে লড়াই করেছিল, তার কথা কোন ইতিহাস বইয়ে আছে? এই সিংভূমে একটা কলহ বিদ্রোহ হয়েছিল, সেই কবরই বা কজন জানে। পার্থর স্বর করুন, এই সবকটা গল্প এখন শুনতে হবে অবনীদা? আমরা কি এখন একটু প্রকৃতি দেখতে পারি না? সহেলি বললেন, হ্যাঁ সেই ভালো, তুমি একটু ক্ষমা দাও। অবনীর মুখ পলকে গম্ভীর। বাইরে এখন নিঃসর্গ বলতে তেমন কিছু নেই, তবু তাকিয়ে থাকতে বেশ লাগে।
রাস্তার দুপাশেই এবড়ো খেবড়ো মাঠ, গাছপালা খুবই কম, কিন্তু এই রুক্ষতার যেন একটা আলাদা সৌন্দর্য আছে। অনেক দূরে মেঘের মতো পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত ওই দিকটা সারান্ডা। মাঝে সাঝে পথের ধারে গাছের সংখ্যা বাড়ছে, একটু কমেও যাচ্ছে। ছোট্ট ছোট্ট বস্তি আসছে, শুকনো চেহারার গ্রামগুলোকে পেরিয়ে গেলেই আবার রুক্ষ সূক্ষ্ম প্রান্তর। হঠাৎ হঠাৎ চোখে পড়ছে শিমুল, পলাশ। পাতা দেখা যায় না, ফুলে ফুলে লাল হয়ে গাছের গাছগুলো, এত ঘন লাল যে চোখ ধাঁধিয়ে যায়। পার্থ উল্লাসিত হয়ে বলল, এই গাছগুলোকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে তোর কি একটা গান মনে পড়ছে টুপুর? কি গান বলো তো? মিতিন বলল, আমি বলবো, বলো। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতায় তোরে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে। ঠিক, এক্কেবারে ঠিক। গানের কথাগুলো ফ্যান্টাস্টিক। এমন টকটকে লাল ফুল কি যেখানে সেখানে মানায় এই লাল মাটির দেশ ছাড়া? গুনগুন করে গেয়ে উঠল গানটা। টুপুর সহেলি গলা মিলিয়েছে, সঙ্গে সঙ্গে পার্থ বুম বুম হাততালি সহকারে যোগ দিল কোরাসে। প্রবীণ নজরুল হোসেনের মুখও খুশিতে ভরপুর। তিনি স্টিয়ারিং হাতে মাথা দোলাচ্ছেন গানের তালে তালে। অনেক চেষ্টা করেও অবনী আর গোমরা থাকতে পারলেন না। আস্তে আস্তে চোয়ালটা তার আলগা হয়ে গেল, ঠোঁট নড়ছে মৃদু মৃদু, গানের কলিগুলোই আওড়াচ্ছেন তিনি। হাঁটু দুটো নেচে উঠল, দুলছেন অল্প অল্প। গান চলতে চলতে একটা ছোট্ট জনপদ, সামান্য কটা দোকানপাট, কুড়ে ঘর, টিনের চালা, একটা দুটো পাকা বাড়ি। একটা দোকানের সাইনবোর্ডে ইংরেজিতে জায়গাটার নাম দেখে টুপুর গান থামিয়ে হৈ হৈ করে উঠল, মিতিন মাসি, ঝিনিক পানি, ঝিনিক পানি, এইখানে মুকুলবাবুর সেই হাতির পাল। একটু আগেই একটা ট্রেন লাইন পার হয়েছে গাড়িটা, ওইখানেই বুঝি গজ সম্মেলন হয়েছিল। পার্থ বলল, ঝিনিক পানি নামটা কিন্তু বড় সুন্দর। নামটাকে সম্মান জানাতেই এখানে নেমে অন্তত এক কাপ চা খাওয়া উচিত। সহেলি বললেন, কায়দা করছো কেন ভাই, সত্যি কথা বলো না, চা তেষ্টা পেয়েছে। যাত্রীদের বাসনা টের পেয়ে নজরুল বললেন, ব্রেক কষি তাহলে, আপনারা তেল মোবিল নিয়ে নিন। ঝিনিক পানির একেবারে শেষ প্রান্তে ছোট চা মিষ্টির দোকানের সামনে জিপ থামালেন নজরুল। নেমেই টুপুরের চক্ষু স্থির। দোকানের পরেই একটা ঝাঁকড়া গাছ, তার তলায় দাঁড়িয়ে সেই মোটর সাইকেলটা। আরোহীরা নেই, সিটের ওপর শোভা পাচ্ছে জোড়া হেলমেট। টুপুর টানল মিতিনকে, দেখেছো দেখেছো? লোক দুটো কোথায় গেল বলো তো? আছে কোথাও এদিক ওদিক। সহেলি পাশে দাঁড়িয়ে কোমর ছাড়াচ্ছিলেন, লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, ভগবানের দয়ায় বেঁচে গেছে। যা মিসাইলের মতো ছুটছিল। পার্থ বুমবুমকে নিয়ে দোকানে ঢুকেছে, হাঁক ছাড়ল, কে কি খাবে, কে কি খাবে? অবনী বাইরের সরু বেঞ্চিতে বসেছেন, বললেন, আমি শুধু এক কাপ চা, লিকার হলে ভালো হয়। নিমকি খেতে পারেন, গরম গরম ভাজা হচ্ছে। মাথা খারাপ, নিমকি খেয়ে মরি আর কি। অবনী দুহাত ছড়িয়ে আর মোড়া ভাঙলেন। নজরুল ভাই, আমরা জামদা পৌঁছাচ্ছি কখন? নজরুল ঘড়ি দেখলেন, এখন বাজে 9টা, জামদা ধরুন আরো 1.5 ঘন্টা। গোটাটাই এরকম ভাঙাচোরা রাস্তা? না না, জগন্নাথপুরের পর থেকে অনেকটা ভালো হবে। তাহলে জগন্নাথপুর পার হয়ে একটা কলা খাবো। পার্থ চ্যাঙারিতে গোটা 10 নিমকি নিয়েছে, সঙ্গে 1 ডজন রসালো জিলিপি। সকলের সামনে গিয়ে এগিয়ে দিচ্ছে চ্যাঙারি। নজরুল একটা করে নিমকি জিলিপি নিলেন, টুপুর মিতিন 2টো করে। বুমবুমও একটা নিমকি তুলে নিল দেখে পার্থ রীতিমতো হতাশ, বেজার মুখে কামড় বসালো জিলিপিতে। টুপুর নিমকি খেতে খেতে জায়গাটা দেখছিল, স্থানীয় মানুষদেরও, সবাই প্রায় আদিবাসী। মোটা নাক, পুরু ঠোঁট, কৃষ্ণবর্ণ, স্বাস্থ্যবান। পোশাক খেটো ধুতি, 2-1 জন ছাড়া বেশিরভাগই খালি গা।
তবে মহিলাদের শাড়িগুলো দিব্যি রংচঙে। বাচ্চা কোলে একটা বউ হা করে এদিকেই তাকিয়েছে। কানে মোটা দুল, বাদামি চুলে ট্যারচা খোপা। চাপা গলায় টুপুর জিজ্ঞাসা করল, মিতিন মাসি, এরা কি সাঁওতাল? মিতিন দুদিকে ঘাড় নাড়ল, বলল, মুন্ডা কিংবা ওরাও। এদিকে হো উপজাতির লোকও আছে অনেক, তবে এরা বোধহয় হো নয়। আর এই অঞ্চলে সাঁওতাল তো প্রায় নেই। কিন্তু সব চেহারাই তো মোটামুটি এক। না রে, খুঁটিয়ে দেখলে তফাৎ বোঝা যায়। সকলেরই অস্ট্রিক অরিজিন, তবে কিছু ডিফারেন্স আছে, চুলের কালারে, মুখের শেপে। আমরা আলাদা করতে পারি না, সেটা আমাদের চোখের দোষ। এসে গেছে, অবনীর লিকার চা হয়নি, সবই দুধ মেশানো এবং ভয়ঙ্কর গরম। রয়ে শোয়ে ফু দিয়ে দিয়ে গ্লাসে চুমুক দিচ্ছে টুপুর। তখনই মোটরসাইকেলের দুই আরোহীর উদয় হলো। ঝাঁকড়া গাছটার গা দিয়ে সরু পায়ে চলা পথ নেমে গেছে গ্রামের দিকে। সেই পথ বেয়েই হঠাৎ উঠে এলো লোক দুটো। একজন শীষ দিতে দিতে আঙুলে চাবির রিং ঘোরাচ্ছে, অন্যজন দু হাতে ঝুলছে দুখানা জ্যান্ত মুরগি। দুটো লোকেরই পরনে জিন্স আর টি শার্ট, চোখে সানগ্লাস, শ্যামবর্ণ, তবে স্পষ্ট বোঝা যায় এরা আদিবাসী নয়। শহুরে কায়দায় ছাটা চুল উড়ছে হাওয়ায়। মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়েও প্রথমজন দাঁড়িয়ে গেল। হিপ পকেট থেকে মোটা পার্স বার করছে। এগিয়ে এসে দোকান থেকে সিগারেট কিনল 4 প্যাকেট। হাতের থাবায় প্যাকেটগুলো ধরে সরু চোখে টুপুরদের জরিপ করল ঝলক। তারপর ফিরে গিয়ে মাথায় হেলমেট চড়াচ্ছে। দ্বিতীয় লোকটা মোটরসাইকেলের সাইড বক্স থেকে একটা নারকেল দড়ি বার করেছে ইতিমধ্যে। মুরগি দুটোর পা কষে বাঁধল, ঝুলিয়ে দিল মোটরসাইকেলের ব্যাকরেস্টে। প্রাণ ভয়ে পরিত্রাহী চিৎকার করছে মুরগিগুলো, ভয়ানক ঝটাপটি করছে। হঠাৎ প্রথম লোকটা এক অদ্ভুত কাণ্ড ঘটালো। খপ করে চেপে ধরেছে মুরগি দুটোকে, মট মট করে মুচড়ে দিল মুরগি দুটোর গলা। কয়েক সেকেন্ডে অপেক্ষা করে দেখল আর ওরা নড়াচড়া করে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে লাথি কষালো মোটরসাইকেলে। দুই নিথর মুরগি আর নির্বিকার সঙ্গীকে পেছনে নিয়ে গর্জন তুলে বেরিয়ে গেল। বুম বুম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। কাদো কাদো মুখে বলল, মরে গেল মুরগি দুটো। টুপুর অস্ফুটে বলল, কি নিষ্ঠুর। মিতিন দোকানদারকে হিন্দিতে জিজ্ঞাসা করল, কারা এরা, আপনি চেনেন? দোকানদারও দেখছিল লোক দুটোকে, বলল, মালুম নেহি, হোগা কোই বাবু লোগ, শায়দ জঙ্গল মে ঘুমনে আয়া। আগে দেখেছেন? 2-3 বার দেখেছি, কাল ভি এসেছিল, মুরগা নিয়ে চলে গেল। টুপুর থমথমে মুখে বলল, পেছনের লোকটাকে আমি চায় বাসায় মোটর সাইকেলে বসে থাকতে দেখেছিলাম। বুম বুম গাল ফুলিয়ে বলল, ওরা পাজি লোক। মুরগি দুটোর আর্তনাদ টুপুরের কানে লেগে আছে এখনো। মনটা খারাপ হয়ে গেল টুপুরের। জিপ চলছে আবার। একটা বড় সড়ো কারখানা পেরোলো, সিমেন্ট ফ্যাক্টরি। জগন্নাথপুরের পর সত্যিই খানিকটা উন্নতি হলো রাস্তার। স্পিড বাড়ালেন নজরুল, সঙ্গে সঙ্গে অবনীর চোখ বন্ধ। সহেলি টুকটাক কথা বলছেন মিতিন পার্থর সঙ্গে। বোম বোম জানলা দিয়ে মুখ বাড়িয়ে মাইলস্টোন গুনছে। একটা বাঁকের মুখে বিশাল এক গর্ত। নজরুল প্রথমটা খেয়াল করেননি। শেষ মুহূর্তে ক্লাচ ব্রেক চাপলেন প্রাণপণে। প্রবল ঝাঁকুনি খেয়ে থরথর কেঁপে উঠল গাড়ি। ব্যাস, তারপর থেকে জিপ আর গতি তুলতে পারে না। গিয়ার বদল করে অ্যাক্সিলারেটর চেপে চেষ্টা চালাচ্ছেন নজরুল। জিপ তবুও হেঁচকি তুলেই চলেছে। পার্থ উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করল, কি প্রবলেম হলো নজরুল ভাই? মনে হয় লাং ইনফেকশন, গাড়ির ফুসফুসটাই গেছে। জামদা পৌঁছে গিয়ার বক্সটা একবার দেখাতে হবে। ক্লাচ প্লেটের গন্ডগোল নয় তো? তাও হতে পারে, প্লেটও ক্ষয়ে যেতে পারে। অবশ্য যদি বলেন মেঘাতুবুড়ো অবধি এইভাবে টেনে দিতে পারি। গাড়ি একটু ধুকবে, এই যা।
মিতিন বলল, না না, সেটা কিন্তু রিস্ক হয়ে যাবে। মেঘাতুবুরু যেতে প্রায় 3000 ফিট উঠতে হবে। চড়াইয়ের সময় গাড়ি যদি সেন্সলেস হয়ে যায়, তাহলে জামদাতেই চেক আপটা করিয়ে নি, কি বলেন? সত্যি সত্যি জোড়ো রুগীর মতো ধুকতে ধুকতে জিপ জামদা পৌঁছালো 20 মিনিট পর। বেশ বড় টাউনশিপ, রীতিমতো ঘিঞ্জি, দোকানপাট আছে অজস্র, গাড়ি সারানোর গ্যারেজও রয়েছে বেশ কয়েকটা। বাঁয়ে এক সরু গলিতে ঢুকে জয় হনুমান মোটর ওয়ার্কসে জিপ নিয়ে গেলেন নজরুল। এই গ্যারেজের মালিক নাকি তাঁর খুব চেনা। মেকানিক গাড়ির পরীক্ষা করে রায় দিল ক্লাচ প্লেট ঠিক আছে, গিয়ার বক্সেরই অবস্থা খারাপ, ঘন্টা 3 সময় লাগবে সারাতে। পার্থ বলল, চলো তাহলে আমরা এইখানেই দুপুরের খাওয়াটা সেরে নিই। অবনী চিন্তিত মুখে বললেন, এখানকার হোটেলে কি ডাল আলু সেদ্ধ পাওয়া যাবে? সহেলি বললেন, তাড়াতাড়ি খেয়ে নি, আমি কিন্তু এখানকার মার্কেটটা ঘুরব। টুপুর অন্য কথা ভাবছিল, গাড়ি সারাতে বেশি দেরি হলে মেঘাতুবুরুর সূর্যাস্তটা মিস হয়ে যাবে না তো? মিতিন ফস করে বলল, একবার ওই পুরুষোত্তম সিংয়ের বাড়িটা ঘুরে এলে হয় না? পার্থ বলল, যা, আলাপ পরিচয় নেই। আহা, মুকুল বাবুকে তো চিনি, আর তিনি তো এখন জামদাতেই আছেন। মাত্র 1-1.5 ঘন্টার আলাপ, তাও ট্রেনে, ওকে কি পরিচয় বলে? তাছাড়া বাড়িটা ঠিক কোথায় তাও তো জানো না। জামদায় এসে জামদার সিংহকে খুঁজে বের করতে পারবো না? চাইবাসার অনন্তবাবু বলেছিলেন পুরুষোত্তম নাকি একটা ক্যারেক্টার, এখানে এসেও তাকে একবার চোখে দেখব না? এই ফাঁকে মুকুলবাবুর সঙ্গে নয় আরেকবার দেখা হয়ে যাবে।